স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছর নিয়ে ডিবিসি নিউজের বাজেট বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আর আমার সঙ্গে আজ অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আশরাফ আহমেদ এবং আছেন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাজেট বিশেষ আয়োজনে। দর্শক, আপনারা জানেন আজ বেলা 3টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। আমরা যতটুকু জানতে পেরেছি এই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। সেটি যদি জিডিপির হিসেবে বলি 13.7%। আমার সঙ্গে অতিথি যারা আছেন তাদের কাছে আসলে জানতে চাই, ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে আগে জানতে চাই, আমরা সবসময় অতীতে দেখেছি যে বাজেটের আকার বাড়ানোর একটা প্রতিযোগিতা ছিল এবং এই আকার নিয়ে আসলে গণমাধ্যমের মধ্যেও একটা বলবো যে প্রতিযোগিতা আমরা দেখেছি যে কত বড় হলো বাজেট এবং আমাদের বিশ্লেষণগুলো সেরকম হয়। কিন্তু জিডিপির আকারে 13.7% বাজেট, এটি আসলে খুব বেশি বড় বাজেট কিনা, এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিক বলেছেন যে বাজেট প্রত্যেক বছর তো বাড়বেই, কারণ যেহেতু আমাদের জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে কাজে বাজেটকে বড় হতে হবে, সরকারের ব্যয় এবং সেটার মধ্যে একটা অংশ হচ্ছে উন্নয়ন ব্যয়, কাজে বাজেট বড় হতে হবে। কিন্তু তারপরেও আমি বলবো বাংলাদেশের বাজেট যদি আমরা সারা বিশ্বের অন্য দেশের সঙ্গে তুলনা করি, এটা পৃথিবীর মধ্যে জিডিপি শতাংশ হার হিসাবে সবচেয়ে কম যে দেশগুলো বাজেট করে তার মধ্যে একটা। উদাহরণ বলতে পারি, বাংলাদেশে দেখেন এই বছরের যে বাজেটটা হবে আমরা মনে করছি এটা জিডিপির শতকরা হিসেবে তুলনা করলে 13 থেকে 14 ভাগের মধ্যে থাকবে। কিন্তু গড়ে পৃথিবীর উন্নয়নশীল দেশ তারা প্রায় 25 ভাগ তাদের জিডিপি পাবলিক স্পেন্ডিং বা বাজেট আকারে করে। সেই তুলনায় চিন্তা করলে বাংলাদেশ কিন্তু আমরা এখনও পেছনে। এবং এইটার কারণ হচ্ছে যেহেতু আমাদের বাজেটের আকার ছোট এবং ফলে যেটা হয় যে আমরা সবসময় শিক্ষা, স্বাস্থ্য এর মতো গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিন ধরে কিন্তু কম পাবলিক স্পেন্ডিং করতে পেরেছি এবং সেটার কিন্তু একটা ভয়াবহ পরিণতি কিন্তু আমরা দেখেছি। উল্টোভাবে যদি আমরা আবার বলি, যদি বাজেটের আকার কম থাকা মানে হচ্ছে আসলে সরকার দেশ থেকে যে পরিমাণ ট্যাক্স আদায় করার কথা, যে রাজস্ব আদায় করার কথা, সেটা তারা করেন না। যদি সরকার রাজস্ব আদায় কম করেন, তর্ক করা যেতে পারে যে সেটার একটা বেনিফিট কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা ভোক্তা আছেন তারা পান, ফ্যাসিলিটি ক্রিয়েট করা। এবং এই জন্য মনে করা হয় যে বাংলাদেশের অর্থনীতি বেনিফিটেড হয়েছিল যেহেতু এটা লো ট্যাক্স ইকোনমি। কিন্তু এইটার একটা সীমাবদ্ধতা আছে। দীর্ঘদিন ধরে যদি আপনি পাবলিক স্পেন্ডিংকে কমিয়ে রাখেন তাহলে একটা পরে দেখা যাবে যে আমরা যথেষ্ট পরিমাণে অবকাঠামোতে বিনিয়োগ করতে পারছি না, আমরা সামাজিক উন্নয়নে বিনিয়োগ করতে পারছি। আমি একটা বিষয় একটু জানতে চাই আমার দর্শকদের জন্য, যে আমরা যারা আসলে আপনারা গবেষকরা যারা বলেন তারা জিডিপির আকার তুলনায় আসলে মানে সরকার যদিও অঙ্কটাকে বড় করে দেখাতে চেয়েছে, অতীতে আমরা দেখেছি এই সরকার তো কেবল শুরু করলো, সেই ক্ষেত্রে আসলে জিডিপির যে আকার তার বিবেচনায় আসলে কত হওয়া উচিত ছিল বাজেটটা? হ্যাঁ, একটাই মনে রাখতে হবে যে রাতারাতি বা এক বছরের মধ্যে কিন্তু বাজেটের আকার যথেষ্ট পরিমাণে বাড়ানো সম্ভব। সেটি তো বাস্তবতার কথা, আমি থিওরিটিক্যাল জানি। কাজে আমি বাংলাদেশের কনটেক্সট আমি বলবো, দেখুন চমৎকার একটা হিসাব আছে পৃথিবীতে, আমরা জানি অনেক গবেষণা করা আছে, এখানে বলা হয় মোটামুটিভাবে একটা দেশের ট্যাক্স জিডিপি রেশিও 15% হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 15%কে যদি বেসিক ধরি তাহলে 15%-এর সঙ্গে আপনি আরও যোগ করতে পারেন, আরও 7 থেকে 8% সরকার অতিরিক্ত খরচ করতে পারে। তাহলে মোটামুটিভাবে আমরা মনে করতে পারি যে ট্যাক্সটা এই বাজেটের আকারটা জিডিপির তুলনায় এটা 20 থেকে 22 ভাগ পর্যন্ত হওয়া উচিত ছিল বাংলাদেশের কনটেক্সট অ্যাটলিস্ট। নিশ্চয়ই। আরেকটা বিষয় একটু জানতে চাই আমি আপনার কাছে, সেটি হচ্ছে আমরা দেখি যে আসলে বলা হয় বা এই সমালোচনাটা খুব সাধারণ মানুষও করেন যে যদি আমাদের বাজেটের এই যে অর্থ বছরের বাজেটটি আসছে সেখানেও আমরা দেখছি যে 2,43,000 কোটি টাকা ঘাটতি থাকছে। তো যে অর্থ আমি পাবো না, যে অর্থর পাওয়ার মানে সংস্থানের সম্ভাবনা কম, তাহলে আসলে এত বড় বাজেট করেই বা লাভ কি? তার চেয়ে কি এটি করলে ভালো হতো না যে আমার নিশ্চিত আয় যা সেটিকেই আসলে একটা 8-60 হিসেবের মধ্যে রেখে একটা অলীক কল্পনা না করে সেই বাজেটটাকে বাস্তবায়ন করা, সেই কৌশলটার কথাও অনেকে বলেন। আপনি এটির সাথে একমত কিনা? একমত না, কারণ ঘাটতি বাজেট মানে এই না যে অলীক কোনো কল্পনা। ঘাটতি বাজেটের পরিমাণ কত সেটার উপরে নির্ভর করে
যে এটা কোনো রিয়েলিস্টিক প্রপোজিশন কিনা। বাংলাদেশের কনটেক্সটে মোটামুটিভাবে বলা যায় যে বাংলাদেশের সরকার সবসময় তারা কিন্তু একটা সীমার মধ্যে ঘাটতিটাকে রেখেছেন। ইকোনমিস্টরা মনে করেন যে ঘাটতি বাজেট যদি জিডিপি 5%-এর মধ্যে থাকে, সীমাবদ্ধ থাকে, এটা কোনো ঝুঁকি তৈরি করে না। বাংলাদেশের এবারও আমরা দেখব খুব সম্ভবত ঘাটতি বাজেট হবে 3.5%-এর মতো আর কি, আমরা যে হিসাব করেছি। কাজে এটা সহনীয় পর্যায়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই জায়গায় যে সরকার এই ঘাটতি পূরণ করছেন কোথা থেকে। সরকার অতিরিক্ত যদি লোন নেন এবং সেটা আপনারা করতে যাচ্ছেন ব্যাংকিং সিস্টেম থেকে, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য যথেষ্ট পরিমাণে তার লোন থাকবে না, প্রাইভেট সেক্টরের জন্য ক্রাউডিং আউট এফেক্ট হবে। অ্যাট দ্য সেম টাইম সরকার যদি আবার বেশি কর্য করেন বিদেশি দাতাদের কাছ থেকে, সেটার কিন্তু সুদের হার আছে, সেই পয়সা কিন্তু আবার ডলারে শোধ দিতে হবে। নিশ্চয়ই আমি সেই সুদের হার বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে আশরাফ আহমেদ আপনার কাছে একটু আসতে চাই। মানে বাজেট আসলেই সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের যেটি চিন্তার কারণ হয়ে যায় জিনিসপত্রের দাম কতটা বাড়বে এবং করের বোঝা বাড়বে কিনা। তো এইবার আসলে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি তার ভিত্তিতে আপনার কাছে কি মনে হয় ব্যবসায়ীদের জন্য কি খুব বেশি স্বস্তি আসবে? দুই তিনটা ইস্যু একটু বলি আগে। প্রথমেই দেখুন, ব্যবসায়ীদের জন্য স্বস্তি আসবে শব্দটা আসলে একটু কমপ্লিকেটেড। লেট মি এক্সপ্লেন ওয়াই। কারণ বাংলাদেশের আপনি যদি দেখেন যে এই মুহূর্তে যে ট্যাক্সের যে চিত্র, যেটা আমরা যে ট্যাক্সটা যেটা আসে আমাদের 7% অফ জিডিপি, এটার প্রায় পুরোটাই আসে আপনার তিনটা মেজর সোর্স থেকে। থেকে আপনার আমাদের কাস্টমস ডিউটি থেকে, আমাদের ভ্যাট থেকে এবং আমাদের ইনকাম ট্যাক্স থেকে। আপনি যদি বেসিক্যালি আপনার কাস্টমস ডিউটি এবং ভ্যাট যেটা, এটা পুরোটাই আসে বিভিন্ন ব্যবসার কাছ থেকে। আপনি যদি ইনকাম ট্যাক্সের কালেকশনের হিসাব দেখেন, ব্যক্তি খাত থেকে কালেক্ট করা ইনকাম ট্যাক্স কিন্তু আসলে নেগলিজেবল অলমোস্ট। তার মানে হচ্ছে যে সরকারের যে ট্যাক্সের যে টার্গেট থাকে, এটার প্রায় পুরোটাই আসে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে। সো আমাদের জন্য সিনারিটা হয়ে যায় যে সরকার যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, সেটা যেখানেই বাড়াক না কেন, সেটা আসলে আমাদেরকে ইমিডিয়েটলি প্রাইস পাস অন করতে হয় কনজিউমারদের কাছে। এটা একটা বড় একটা চিন্তার বিষয়। কারণটা হচ্ছে, আমরা ধরেন যদি 100 টাকার জিনিস যদি হঠাৎ করে যদি এখন 110 টাকা হয়ে যায় ট্যাক্সের কারণে, ইমিডিয়েটলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিমান্ড কমে আসবে, ভলিউম কমে আসবে। এটার আবার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। সো এই সমস্ত কারণে ট্যাক্স রেটের ব্যাপারটা আসলে বিশেষ করে বাংলাদেশে যারা অর্গানাইজ সেক্টরে কাজ করেন তাদের জন্য খুব ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর। সেই রকম একটা জায়গায় আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় সরকার মানে শিল্পকে সুবিধা দেওয়ার জন্য অনেকগুলো খাতে কর অব্যাহতি, অগ্রিম কর, উৎসে করের ছাড়, এই বিষয়গুলো কিন্তু আসছে এবং একই সাথে বিদেশি বিনিয়োগকারী যারা, তাদেরকেও আসলে এখানে তাদের যে অর্থ বা তাদের যে বিনিয়োগ তার উপরে, এবং একই সাথে তারা যে ক্যাপিটাল মেশিনারি জানেন, তাদের সেই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের উপরে যে শুল্ক ছিল, সেই শুল্কগুলোতে ছাড় দেওয়া হচ্ছে। এগুলো তো নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যকে যে বুস্টিং করার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার চেষ্টাগুলোকেই ইন্ডিকেট করে কিনা, যদি আসলে দেয়া হয়। এই ধরনের ইনসেন্টিভস কিংবা ট্যাক্স ওয়েভারগুলো অত্যন্ত জরুরি একটা জিনিস। কিন্তু কিছু জিনিস আমি একটু মনে করিয়ে দিতে চাই সবাইকে। দেখুন, আমাদের যে এআইটির যে সিস্টেমটা আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং টিডিএসের, ওখানে ব্যাপারটা হয়ে যায় এরকম যে আমাদেরকে যদি 7.5 কিংবা 10% ট্যাক্স দিতে হয়, দিনের শেষে দেখা গেল যে আমার ট্যাক্স রেট হয়ে দাঁড়ায় 125%। আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা। আপনি একটা দোকানে গিয়ে বললেন একটা জিনিস কিনবেন, সেটার দাম হচ্ছে 55 টাকা, আপনি টাকা একটা 100 টাকার নোট দিলেন, দোকানদার আপনাকে 100 টাকা আর ফেরত দিবে না, বাকি ইয়েটা কেন, এবং সেটা আইন করে বলা আছে যে ফেরত দিব না। সো এআইটির ব্যাপারটাও মোটামুটি এরকমই হয়ে গেছে যে আমি যদি 7.5% এআইটি একবার দিয়ে দেই কিংবা 10% এআইটি যদি একবার দিয়ে দেই, সেটা আমি কখনোই অ্যাডজাস্টও করতে পারি না, টাকা ফেরতও পাই না। ফলে দেখা যাচ্ছে যে আমাকে যখন আমি সেই গুডসটা কিংবা সার্ভিসটা যখন বিক্রি করার চেষ্টা করছি, তখন ওইখানে আবার আমার ট্যাক্সের কারণে প্রায় 25-30% লোড হয়ে যাচ্ছে। আবার ভ্যাটেরও এরকম সিমিলার সমস্যা আছে যে দেখা গেল যে বিজনেস এক্সপেন্স, আমি 15% ভ্যাট দিলাম, আমার ইনপুট ভ্যাটের একটা রেয়াত পাওয়ার কথা, কিন্তু ওখানে আবার আইন করে বলে দেওয়া আছে এমনভাবে যে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওই ইনপুটটা দিতে পারি না। ফলে দেখা যাচ্ছে আমাদের নেট গ্রস ভ্যাটের পরিমাণ, নেট ভ্যাটের পরিমাণ প্রায় 15%-এর জায়গায় আসলে 25-30% হয়ে যাচ্ছে। সো আপনি যদি আশা করেন যে বাংলাদেশে ডোমেস্টিক শিল্প এই ধরনের ট্যাক্স সিনারিওতে কমপ্লায়েন্ট থেকে দ্রব্যমূল্যের দাম কমাতে পারবে
কিংবা সহনীয় পর্যায়ে রাখতে পারবে কিংবা প্রতিযোগিতামূলক রাখতে পারবে, সেটাও মনে হয় না ঠিক। সেটা নিশ্চয়ই আমরা তার খুব বেশি প্রভাব আসলে দেখি না, কিন্তু আসলে দিন শেষে যাই হোক না কেন, কর যতটুকুই ছাড় হোক, সেটির সুবিধা অসুবিধা বা কর যতটুকুই বসানো হোক না কেন, তার মানে দায় কিন্তু চোকাতে হয় এন্ড ভোক্তাকে। আমরা একটু দর্শক আমরা দেখে নিতে চাই আমাদের মূল্যস্ফীতির যে তথ্য আমরা দেখছি আসলে চলতি যে অর্থবছর, সেই অর্থবছরের আগে আমরা দেখতে চাই, যদি বলি আমরা বিভিন্ন অর্থ বছরের যে তথ্য, সেই অর্থ বছরের তথ্যে দেখা যাচ্ছে যে 2020-21 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটে কিন্তু মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য ছিল 5.56%, কিন্তু প্রকৃত যে মূল্যস্ফীতির অর্জন সেটি আমরা দেখেছি 5.4%। এই ধারাবাহিকতায় যদি দেখি 2022-23 অর্থ বছর, সেখানেও কিন্তু 5.6% অর্জন হয়েছিল, কিন্তু লক্ষ্য ছিল 5.6%, কিন্তু আমরা দেখেছি প্রকৃত অর্জন কিন্তু 9.2%-এর কাছাকাছি। এইরকম একটা বাস্তবতায় আমরা যতটুকু জানতে পেরেছি, এবারের যে বাজেটটি অর্থমন্ত্রী দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু মূল্যস্ফীতির যে লক্ষ্য সেটি ধরা হয়েছে 7.5%। যদি তাই হয়, আমাদের সঙ্গে ডক্টর আব্দুর রাজ্জাক আছেন, আপনার কাছে একটু জানতে চাই, মূল্যস্ফীতির যে কষাঘাত সেটি আমরা দেখছি ধারাবাহিকভাবেই বাড়ছে। যদি চলতি অর্থ বছরের প্রথম 11 মাসের তথ্য যদি আমরা বলি, প্রায় 8.64%-এর কাছাকাছি মূল্যস্ফীতি। এইরকম একটা বাস্তবতায় অর্থমন্ত্রী যে প্রজেকশনটি করতে যাচ্ছেন যে এটি 7.5%-এ নামিয়ে আনার, সেটি আসলে বাস্তবসম্মত হবে কিনা? দেখুন, আমরা দেখেছি গত মাসেও মূল্যস্ফীতি কিন্তু 9 ভাগের উপরে ছিল। আপনি গড়ে বলেছেন যে 8.5 বা 8.6% মতো, 11 মাসের গড়। হ্যাঁ, মূল্যস্ফীতি একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত 4 বছর ধরে কিন্তু আমাদের মূল্যস্ফীতি 9 থেকে 10 ভাগের মধ্যে ঘোরাফেরা করছে, এবং সেটার একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট কিন্তু জেনারেল মানুষের উপরে কিন্তু পড়েছে। এবং আপনি যদি হিসাব করে দেখেন, যে হারে মজুরি বাড়ে আর যে হারে মূল্যস্ফীতি বেড়েছে, এই দুটোকে যদি আমরা ডিফারেন্সের চিন্তা করি, তাহলে অনেক এস্টিমেট আছে যে অনেক মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে, না? এগুলো আমরা জানি। আমার কাছে যেটা মনে হয়, খুব সম্ভবত অর্থমন্ত্রী বলবেন বাজেটে যে তার টার্গেট হচ্ছে 7 বা 7.5 ভাগ মূল্যস্ফীতি মানে কমিয়ে নিয়ে আসা, মানে 9.5-10 থেকে উনি 7.5% করতে চান। আমি বলবো হয়তো এই সরকার খুবই একটা ডিফেন্সিভ একটা পদক্ষেপ নিয়েছেন। হতে পারে ওনারা গত 12 মাসে যে পারফরমেন্স দেখেছেন, যেটা ইন্টারিম সরকার করার চেষ্টা করেছিল, সেখানে ওনারা দেখেছেন যে এটা করা যায় নাই, সেখান থেকে খানিকটা ওনারা পেসিমিস্টিক হয়েছেন। কিন্তু নিশ্চয়ই দর্শককে একটু স্মরণ করে দিতে চাই, গত অর্থ বছরে সেটি ছিল 6.5%, সেটির অর্জন তো করা যায়নি। ফলে এখন যেটা হচ্ছে, এই সরকারের একটা দ্বিধা কাজ করবে। অর্থমন্ত্রী উনি হয়তো বলবেনই কিনা জানি না, কিন্তু দ্বিধাটা হচ্ছে একদিকে যেমন মূল্যস্ফীতিকে কমিয়ে আনা উনি জানেন অত্যন্ত দুরূহ একটা কাজ, উনি এটাকে বেশ উচ্চ মাত্রায় টার্গেট সেট করেছেন 7.5%। সাধারণ জনগণ আশা করছিল 5% আশেপাশে নিয়ে আসা। এখন তার সামনে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে, এই সময় এসে তিনি গত বছরের থেকে এবার যথেষ্ট পরিমাণে বড় বাজেট বাস্তবায়ন করতে যাচ্ছেন। যে ইকোনমিতে মূল্যস্ফীতি থাকে, সেই ইকোনমিতে যদি আমি বেশি হারে পাবলিক স্পেন্ডিং করি, তাহলে কি আসলে কি মূল্যস্ফীতিকে কমিয়ে আনা সম্ভব? নিশ্চয়ই। আমি এই জায়গায় আপনাকে একটু থামাতে চাই, আপনার কাছে ঠিক এই প্রশ্নটা নিয়েই আসবো। তার আগে একটু আশরাফ আহমেদ, আপনার কাছে আসতে চাই। মানে অর্থনীতিকে গতিশীল করার কথা আপনারা বলছেন, কারণ ব্যবসা বাণিজ্য থমকে আছে, এবং ব্যবসা বাণিজ্যকে গতিশীল করতে গেলেই তো মানি সাপ্লাই বাড়াতে হবে। সে কারণেই আমরা দেখছি অর্থমন্ত্রী তার যে প্রজেকশন, সেখানে জিডিপি প্রবৃদ্ধির প্রজেকশন সেটি 6.5% নির্ধারণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গায় আসলে মানে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতিতে মানি সাপ্লাই না করে এই 6.5% প্রবৃদ্ধি অর্জন করা কি সম্ভব? দেখুন, আমি একটু গত বছরের দিকে যদি তাকাই, আমাদের সবচেয়ে বড় ইস্যু কী ছিল, মানে আমরা 6.5% বলে আমরা 10%-এ কেন আটকে গিয়েছিলাম, কিংবা ঘটনাটা যেটা ঘটেছে গত বছর, সেটা কিন্তু আমরা যেটা বলেছি এবং যেটা করেছি সেটার মধ্যে একটা বড় ধরনের একটা গ্যাপ ছিল গভর্নমেন্ট অফ বাংলাদেশ যেটা করেছে। একদিকে দেখুন, আমাদের মূল্যস্ফীতির একটা প্রাইমারি ড্রাইভার ছিল সাপ্লাই সাইড, যে আমরা কি করেছি, আমরা ইম্পোর্ট কম্প্রেশন করেছি, আপনার ডলারের দাম বাড়িয়ে দিয়েছি, ফলে যেটা হচ্ছে র ম্যাটেরিয়াল ইনপুট প্রাইস বেড়ে গেছে, আমাদের ক্যাপাসিটি টু ইম্পোর্ট কমে গেছে, সাপ্লাই শর্টেজ হয়েছে, সেটার কারণে আপনার একটা বড় ধরনের ইনফ্লেশনারি প্রেশার ক্রিয়েটেড হয়েছে। এই রিয়ালিটিটাকে মাথায় না রেখে আমরা কথা বলেছি সারাক্ষণ যে মানি সাপ্লাই কি হবে না হবে, ডেফিসিট কমানো হবে, এটসেট্রা এটসেট্রা। দেখা গেল দিনের শেষে যে আমরা
কন্ট্রাকশনারি বাজেট দিলাম গত বছর, কিন্তু সেই কন্ট্রাকশন তো দূরের কথা, উল্টা ইন টার্মস অফ পাবলিক বরোয়িং ফ্রম দ্য গ্লোবাল মার্কেট এটা আমাদের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেল। সেকেন্ডারি জিনিস হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি আপনি M2 যেটা আমাদের মানি সাপ্লাই কিন্তু সরকার গত বছর একটা রেকর্ড পরিমাণে বাড়িয়েছে, কিন্তু যেটা আমরা চোখে দেখিনি সেটা হচ্ছে এই M2 গ্রোথটা কিন্তু এসছে বিভিন্ন ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের কর্মকাণ্ডের ফলে, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক থেকে গভর্নমেন্টও বড় করেছে। সো এই যে ডাইকটমি যে আমরা বাজেট এবং মনিটারি পলিসিতে যা বলেছিলাম এবং বিশেষ করে গত এই অর্থ বছরের প্রথম 6 মাস আমরা কি করেছি দুটা কিন্তু উল্টো দিকে ছিল, যেই কারণে ইনফ্লেশন কিন্তু কমেনি। মানে সেই অর্থ বলতে মনিটারি পলিসিও যা ঘোষণা হয়েছে আর কেন্দ্রীয় ব্যাংক যেভাবে সেটি কন্ট্রোল করছে সেটিও তো আসলে উল্টো। কারেক্ট, এটা গত বছর দেখা গেছে। আচ্ছা, এই বছর যদি আমি অর্থমন্ত্রী চ্যালেঞ্জের দিকে তাকাই, ইয়েস, কাগজে কলমে যদি বলতে হয় যে ডেফিসিট বাড়লে ইনফ্লেশন বাড়বে, বাজেট বড় হলে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়লে ইনফ্লেশন কিছুটা বাড়বে, হ্যাঁ এই প্রেশারগুলো থাকবে। কিন্তু আমি যদি আমাদের মূল অর্থনৈতিক সমস্যার দিকে যদি তাকাই যে ইনফ্লেশন বাড়ছে কেন, আমাদের অর্থনীতি যে স্লথ হয়ে আসছে এটা কেন, এই কাজগুলো কিন্তু আমি মনে করি যে যদি এক্সপানশনারি বাজেট থাকে এবং যেই ধরনের টার্গেট ডেফিসিট আছে 3.6%, এটা আসলে আমাদের হিস্টোরিক্যাল লেভেলে খুব একটা আনসাস্টেনেবল কিছু না। আমরা কিন্তু 4-5% লেভেলের ডেফিসিট আমরা কিন্তু মোটামুটি প্রত্যেক বছরই নিয়ে এসেছি। সো এই টার্গেটটা আমার মনে হয় না ফ্রম ডেফিসিট টার্গেট পার্সপেক্টিভ এটা খুব একটা বড় সমস্যা। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের একটা বিরতি নিতে নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমার সঙ্গে যারা দর্শক আছেন তারাও যেন থাকেন সেই প্রশ্নের উত্তর জানার জন্য। আমরা দেখছি আসলে একই সাথে সরকার চাচ্ছে অর্থনীতির যে মূল্যস্ফীতির যে লাগাম, জিনিসপত্রের লাগাম টেনে ধরে মানুষকে একটু স্বস্তি দেওয়া, আবার একই সাথে অর্থনীতিকে তো বুস্ট আপ করতে হবে। সেই জন্য আসলে অর্থের যোগান যোগাতে হবে, ব্যবসা বাণিজ্যের কর্মকাণ্ড বাড়াতে হবে। সেটি করতে গেলে তো আলটিমেটলি আবারও সেই জিনিসপত্রের মানে চাহিদা বেড়ে যাবে মানুষের হাতে টাকা তৈরি হলে, বা এই যে মানে একটা সাংঘর্ষিক অবস্থা, সেই অবস্থার জায়গা থেকে আসলে আমরা এই প্রস্তাবিত বাজেটটা কেমন হতে যাচ্ছে সেটি আপনার কাছে শুনবো। তার আগে একটা বিরতি নিতে চাই। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে মানে সরকার একই সাথে জিনিসপত্রের দাম কমাতে চান, জনগণের কাছে স্বস্তি দিতে চান, আবার একই সাথে কর্মসংস্থান বাড়ানোর জন্য বিনিয়োগ বাড়াতে চান, যার অর্থ হচ্ছে মার্কেটে আরও প্রচুর পরিমাণে অর্থের যোগান দেয়, এবং সেক্ষেত্রে তো এই টাকা ঘুরে ফিরে মানুষের হাতেই যাবে, মানুষের চাহিদা বাড়বে, ডিমান্ড তৈরি হবে, মূল্যস্ফীতিও বাড়বে। অর্থনীতির সূত্র তো তাই বলে। আমরা কি সেই ট্র্যাপের মধ্যে আছে কিনা? প্রথম কথা আমি বলবো যে এবারের বাজেটে সেটা হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব যেটা অর্থমন্ত্রী মহোদয়কে ফেস করতে হবে। তো উনি যেটা করতে যাচ্ছেন যে এর আগে আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চালিয়েছেন। এই সরকারও কিন্তু সেই অবস্থান থেকে সরে আসে নাই। তার প্রমাণ হচ্ছে তারা সুদের হারটাকে কিন্তু যথেষ্ট উচ্চ পর্যায়ে এখনও কিন্তু রেখেছে, তারা কিন্তু এটা নামিয়ে আনে নাই। তার মানে সরকারের মধ্যে একটা অংশ এখনও মনে করছেন বা একটা চিন্তাধারা হচ্ছে এই যে আমাকে কন্ট্রাকশনারি পলিসির মাধ্যমে আমাকে মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরতে হবে। এটা যেমন সত্যি কথা। অ্যাট দ্য সেম টাইম গত 2-3 বছরের যে এক্সপিরিয়েন্স বাংলাদেশে আছে সেখান থেকে অনেকেই মনে করছেন যে আসলে সমস্যাটা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে সাপ্লাই করতে পারছি না। বাংলাদেশের কনটেক্সটের প্রবলেমটা কি দেখেন, আমরা একটা ক্রিটিক্যাল একটা প্রবলেমের মধ্যে আছে, ইনফ্লেশন অত্যন্ত উঁচু আর আমাদের রিজার্ভের পরিমাণ খুব কম। যদি ধরুন কথার কথা রিজার্ভের সমস্যা আমাদের না থাকতো, ইনফ্লেশন বেশি হলে আমদানি করার মাধ্যমে, আমদানিকে সহজ করার মাধ্যমে ট্যাক্স কমিয়ে আমদানির উপরে যেগুলো থাকে সেগুলো কমিয়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে সাপ্লাই করলে মূল্যস্ফীতি কিন্তু কমে যাওয়ার কথা। যেহেতু আমাদের এখানে রিজার্ভের প্রবলেম আছে, ক্রাইসিস আছে, যার ফলে কিন্তু আমদানি করার ক্ষেত্রে অনেক রকমের কিন্তু বিধিনিষেধ আছে। যারা আমদানি করতে যাচ্ছেন তারা সহজে হয়তো আমদানি করতে পারছেন না, কাজে সেখানে কিন্তু এই কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে বড় বাজেট বাস্তবায়ন করা, এই ডেফিসিট হচ্ছে 3.6% জিডিপি আমরা দেখব নেক্সট ইয়ারের বাজেটে 3.6-এর মতো, সেটা করা সম্ভব যদি এমনভাবে করতে পারি আমরা যে আমরা সাপ্লাইটাকে বাড়াতে পারি এই মার্কেটে। সেই পরিস্থিতির মধ্যে যেতে হবে। যদি আমরা সাপ্লাইটাকে বাড়াতে না পারি আমার কাছে মনে হয় যে এটা কাজ করবে। কিন্তু আপাত দৃষ্টিতে আপনি ঠিক বলেছেন, এখন দেখে মনে হচ্ছে যে গাড়ি চালাতে যে আমি যদি অ্যাক্সিলারেটর প্রেস করে আরও যদি বেশি শক্তি দিচ্ছি গাড়িটাকে, দিচ্ছি, আবার সেম টাইম আমি ইন্টারেস্টেড হাই রেখে ব্রেক প্যাডে আমি চাপ দিচ্ছি,
কাজে আমি আসলে মুভ করতে পারবো কিনা সেটা একটা চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। আরেকটা ছোট্ট বিষয় একটু জানতে চাই আপনার কাছে। আমরা দেখেছি যে চলতি যে অর্থ বছরের বাজেটটি যেটি অন্তর্বর্তী সরকার দিয়ে গেল, সেখানেও কৃষি খাতে এবং নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্য, সেখানে আমরা দেখেছিলাম যে উৎসে কর কোনোটি থেকে 5%, 3%, 1% থেকে যেটি ঢালাওভাবে কমিয়ে 0.5% করা হয়েছে। এবারও আমরা শুনছি সেই পলিসিটার কথাই হয়তো অর্থমন্ত্রীও স্মরণ করবেন বা তিনিও হয়তো বলবেন তারা একই পলিসিতে যাচ্ছে। কিন্তু এই উৎসে কর কমানোর কি প্রভাব আসলে খুব বেশি বাজারে ছিল? দেখুন, প্রথমে আমি বলবো যে আমি আশা করছি যে আমরা দেখব বাজেটে দুটো ভালো সংস্কার হতে যাচ্ছে। সেটা যেহেতু এখন ইনফ্লেশনের প্রেশার আছে, এই জন্য হয়তো সরকার খুব সম্ভবত 60টা একদম নেসেসারি আইটেম যেগুলো, সেগুলোর উপরে কিন্তু উৎস কর ওনারা কমাবেন, কমিয়ে এটাকে হয়তো 0.5 এরকম করার চিন্তাভাবনা করা হচ্ছে। এখন এটা হচ্ছে মূল প্রশ্ন যে ওইটা কমালে বাজারে সেটা রিফ্লেক্টেড হবে কিনা সেই প্রশ্ন থাকে। হ্যাঁ, সেটা একটা ইস্যু। কিন্তু আমি বলবো এটার সঙ্গে একটা ভালো সংস্কার বোধহয় খুব সম্ভবত অর্থমন্ত্রী প্রস্তাব দেবেন যে উৎস করটাকে অ্যাডজাস্ট করা হয় না, মানে যাদের কাছ থেকে কর্তন করা হয়, আশরাফ ভাই বলছিলেন একটু আগে, এটাকে পরে যখন তারা ট্যাক্স ফাইল রিটার্ন করেন তখন সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য করা হয় না। এবার বোধহয় একটা পরিস্থিতি পরিবর্তন আসবে যে উৎস কর কাটা হলে সেটা যখন আপনি ট্যাক্স ফাইল সাবমিট করবেন, এটার সঙ্গে আপনার অগ্রিম ট্যাক্স দেয়া আছে সেটাকে বিবেচনা এনে অ্যাডজাস্ট করা হবে। কাজে আমি মনে করি এটা একটা ভালো একটা সংস্কার। কিন্তু ওভারঅল আমি বলবো এখন আমাদের প্রবলেম হয়েছে কি, প্রবলেমটা হচ্ছে এরকম 4 বছর যেহেতু মূল্যস্ফীতির উচ্চ ছিল, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা যথেষ্ট পরিমাণে কমেছে। একটা প্রবলেম যার ফলে যে যথেষ্ট পরিমাণে ক্রয় ক্ষমতা কমলে ডিম্যান্ডও কিন্তু কমে গিয়েছে। তো সুতরাং আপনি যদি উচ্চ কর সামান্য কমান, এটা খুবই অল্প অ্যাডজাস্টমেন্ট, এবং সেটার ফলে দাম কমলেও কতখানি কমবে সে প্রশ্ন থেকে যাচ্ছে, এবং ওইটুকু দাম কমা যথেষ্ট পরিমাণে চাহিদা তৈরি করতে পারবে কিনা সেটি একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আশরাফ আহমেদ, আপনার কাছে এবার একটু আসতে চাই। মানে প্রথমে যেটা জানতে চাই যে আসলে এই যে ছোট 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 কর অব্যাহতিগুলো যেটা মেলে, আমরা দেখি যে হয়তো পেঁয়াজের দামে আগুন লেগে গেল, তখন সরকার 5% শুল্ক কমালো, বা নানান রকম এই উৎসে করে ছাড় দিল। এই সিদ্ধান্তগুলো তো বাস্তবেও ওই সময় বাজারে কি কোনো ইম্প্যাক্ট ফেলে? আমরা তো দেখি না। আপনারা ব্যবসায়ী হিসেবে আপনাদের কাছে কি মনে হয়, মানে তাহলে কি ওইটা ব্যবসায়ীদের প্রফিট হিসেবে পকেটে যায় কিনা? দুটোই হয়, বাজারে দামও কমে এবং কিছুটা তো অ্যাডিশনাল প্রফিট হয়। একটু আগে যেটা বলছিলেন যে দেখুন, হাই ইনফ্লেশন মার্কেট ইজ এ সেলার্স মার্কেট, এবং সেখানে যেটা হয় যে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে আমরা যে ইম্পোর্ট কম্প্রেশন স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম, যে কারণে আমাদের ধরেন ইম্পোর্ট বা মান্থলি ইম্পোর্ট ভলিউম কিন্তু ড্রাস্টিক্যালি কমে এসছে। এইটার ফলেই কিন্তু আমাদের ইনফ্লেশনের একটা বড় প্রেশার ক্রিয়েটেড হয়েছে সাপ্লাই শর্টেজের কারণে। কারণ এটা না হলে কি হতো যে মানে ব্যাপারটা এরকম যে ইন্টারন্যাশনাল মার্কেটে চালের দাম কমছে, আমাদের দেশে বাড়ছে, এটা আমরা গত বছর স্পষ্ট দেখেছি। কিন্তু যখন নর্মালি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়লে আমাদের দেশে কিছুটা বাড়বে, ইন্টারন্যাশনাল মার্কেটে কমে গেলে আমাদেরটাও কমে আসবে, কিন্তু সেটা হয় না। যেটা ওপেন মার্কেট অপারেট করতে গেলে যেটা লাগে যে ফ্রি মুভমেন্ট অফ ফাইন্যান্সিং লাগে। আমাদের একটা বড় সমস্যা এখন যেটা ক্রিয়েটেড হয়েছে সেটা হচ্ছে দেখুন, আমাদের আমদানি ব্যবস্থা পুরোপুরি ব্যাংক নির্ভর। আমি কিন্তু চাইলেও ওপেন অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে পারবো না, আমাকে ব্যাংকের থ্রুতেই করতে হবে। ফলে এবং এই যে এই রেস্ট্রিকশনগুলোর কারণে যেটা হচ্ছে, ব্যাংকিং সিস্টেমের দুর্বলতার কারণে কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড একটা ওয়ার্কিং ক্যাপিটালের একটা বড় সমস্যা ক্রিয়েটেড হয়েছে। যেই কারণে মানে বেসিক্যালি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে গেছে 40%, সেখানে ব্যাংকের ঋণের সাপ্লাই বাড়ছে 3%, 6% এরকম লেভেলে। ফলে যেটা হচ্ছে যে অ্যাক্রস দ্য বোর্ড প্রাইভেট সেক্টরে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাক্সেস কমে গেছে। এই সিনারিও আমি মনে করি ইনফ্লেশনের একটা বড় ড্রাইভার। সো আপনি অর্থমন্ত্রীর যে চ্যালেঞ্জের কথা আমরা বলছিলাম, আপনি যদি সাপ্লাই সাইড ইকোনমিক্সের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এক্সপেনশনারি বাজেট এবং এই যে ব্যাংকিং সিস্টেমের যে লিকুইডিটি প্রবলেম, এইটা রিজলভ করলে কিন্তু ইনফ্লেশনে একটা বড় ধরনের সুফল মিলবে। এটা মোটামুটি যদি আপনি চ্যালেঞ্জ করতে চান করতেই পারেন, বাট আমার দিস ইজ হোয়াট আই ফিল, যে কারণ সাপ্লাই কনস্ট্রেন্ট থেকে যখন আপনি ইনফ্লেশন ক্রিয়েট করছেন,
তাহলে আপনার কি করা দরকার? সাপ্লাই কনস্ট্রেন্টটা রিমুভ করা ঠিক দরকার। করা দরকার। আপনি সেটা না করে যদি ডিমান্ড ডিস্ট্রাকশন করেন তাহলে তো উল্টা ফল হবে। নিশ্চয়ই। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা সব সময় দেখি যে আসলে বাজেট আসলে নানান রকম কর আতঙ্ক যেমন থাকে, কর ছাড়ও থাকে। এবারও হয়তো অনেকগুলো সুযোগ সুবিধা অভ্যন্তরীণ শিল্পকে এবং বিনিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে। আসলে কি এই সুযোগ সুবিধাগুলোই বিনিয়োগের জন্য বড় বাধা? এই সামান্য করের অঙ্ক 2% 1% ওঠানামা করার কারণেই কি বিনিয়োগ হচ্ছে না? কর ছাড়ের ব্যাপারটাকে যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি, আপনি প্রাইভেট সেক্টরকে ঘাড়ে একটা 50 কেজির একটা ওজন ধরিয়ে দিয়ে বলেছেন যে এবার তোমরা দৌড়াও। তারপরে বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 50 কেজি তো ওজন দিয়েছিলাম, সেটার জন্য আমরা একটা 5 কেজি ছাড় দিলাম তোমাকে। আমি যদি একদম খুব সহজ একটা হিসাবে যাই, বিপিসি অয়েল ইম্পোর্ট করেছে গত বছর $80, আমাদের কাছে বিক্রি করেছে $135 পার ব্যারেলে। এখন ইম্পোর্ট করছে $125-120, আমাদের কাছে বিক্রি করছে $160। সো এই যে আমরা যে বেসিক এনার্জির ওপরে যে ট্যাক্সটা বসাই, এই ট্যাক্সটা তো আমাকে কোনো না কোনোখান থেকে ইম্পোর্ট অফসেট করতে হবে। এক্সপোর্টারদের জন্য যেটা ছিল যে এই যে এনার্জি প্রাইসের যেই অ্যাডিশনাল ট্যাক্স, হিডেন ট্যাক্স, এটা কিন্তু ট্যাক্স হিসাবে কেউ দেখে না, কিন্তু যেইটা হিডেন ট্যাক্স, সেটার জন্য আমরা একটা রিলিফ পেতাম। এই যে দ্য ফ্যাক্ট যে এটা আমাদের চিটাগাং পোর্ট ব্যবহার করতে 2 গুণ খরচ দিতে হয়, আমাদের সময় লাগে ভিয়েতনামের তুলনায় 5 গুণ। সো এই যে এগুলোর অফসেট করার জন্য আমরা ছাড়গুলো দিচ্ছিলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কর ছাড় তুলে দিতে হবে। খুব ভালো কথা, কর ছাড় তুলে দিলে আমাদের যে এক্সট্রা খরচ সেটা অন্য জায়গায় যে হিডেন ট্যাক্স হিসেবে লোড করা আছে সেটার ব্যাপারে কি করবেন? ওইখানে যদি এফিসিয়েন্সি না বাড়ে তাহলে যেটা হবে যে আমরা ওভারনাইট আমাদের এই এক্সামশনগুলো তুলে দিলে কিংবা ইনসেন্টিভগুলো তুলে দিলে দেখা যাবে আমরা নন কম্পিটিটিভ হয়ে যাচ্ছি। আমরা তখন আর ভিয়েতনাম কিংবা অন্য কোনো দেশের সাথে কম্পিট করতে পারবো না। ইনফ্যাক্ট ভিয়েতনাম বাদ দেন, আপনি যদি আমেরিকাতে বসে এনার্জি ব্যবহারের হিসাব করেন, আমেরিকাতে এনার্জির হোলসেল প্রাইসেস আমাদের থেকে প্রায় 30-40% কম। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজাররা যেই রেটে এনার্জির জন্য খরচ করি। সো তার মানে কি যে একটা আমেরিকান প্রডিউসারও আসলে আমার থেকে কম দামে দিতে পারবে। সো এটাতে তো আমরা তো আসলে তাহলে থাকতে পারবো না, আমরা একটা পয়েন্টে আমরা নাই হয়ে যাবো। সময় তো বলা হতো যে নিম্ন মজুরির দেশ, গ্যাস বিদ্যুতেরও খুব বেশি সমস্যা নেই। তাহলে এখন যদি আমরা এই যে বিনিয়োগকে বুস্ট আপ করতে চাচ্ছি, আমাদের ব্র্যান্ডিং কি পয়েন্টটা কি হবে? দেখুন, ব্র্যান্ডিং অন্য জিনিস, আপনাকে রিয়ালিটিতে হিসাব করতে হবে। আপনি নিম্ন মজুরির দেশ হিসেবে যদি করতে চান তাহলে আপনাকে ওই যে আমরা যেটা নিম্নতম মজুরির স্ল্যাব দিচ্ছি ওটা তুলে দেন, সেটা তো পারবেন না করতে, কারণ সেটা অনুচিত হবে। কিন্তু আপনি যদি চান যে আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারাররা এক্সপোর্ট মার্কেটে কম্পিট করবে, তাহলে তাদেরকে একটা লেভেল প্লেইং ফিল্ডে দিতে হবে। তাদেরকে এনার্জি প্রাইসেস, ইনপুট প্রাইসেস, আপনার ট্যাক্সেস, এগুলোকে র্যাশনালাইজ করতে হবে। আপনি এই যে 27% ট্যাক্সের কথা আমরা বলি, এফেক্টিভলি কেউ আমার জানা মতে সবাই 40-45% এফেক্টিভ ট্যাক্স রেট আসে। আপনার 27% ট্যাক্স রেটের জায়গায় নমিনাল ফিগারটা ভিয়েতনামে হচ্ছে 20%। তাহলে হাউ ডু ইউ এক্সপেক্ট মি টু কম্পিট উইথ ভিয়েতনাম অর ইন্ডিয়া অর চায়না? চায়না ধর বাদই দিলাম, বিকজ ওনাদের যেই এফিসিয়েন্সি সিস্টেম সেখানে যেতে আমাদের বহু বছর লাগবে। কিন্তু আমাদের যে ডাইরেক্ট কম্পিটিশন যে কান্ট্রিগুলো, তাদের সাথেই তো আমরা কম্পিট করতে পারছি না। নিশ্চয়ই। আমি আবারও একটু বাজেটের মূল এক বিষয়ে আসতে চাই। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই, আমরা যে বাজেটটি অর্থমন্ত্রী দিতে যাচ্ছেন 9,38,000 কোটি টাকার কাছাকাছি বা সেরকমই, এখানে আমরা দেখছি যে 2,43,000 কোটি টাকার একটা ঘাটতি থাকছে। আর যে পরিচালন ব্যয়ের তথ্য তিনি তুলে ধরেছেন, সেখানে একটা বড় অংশই আসলে ব্যয় হবে সুদ পরিশোধে। আমরা বলছিলাম যে প্রতি বছর ঘাটতি করছি, আমরা ঋণ করছি, সেই ঋণের দায়ও তো বাড়ছে। চলতি অর্থ বছরের সাথে যদি তুলনা করি, সেটি 1,22,000 কোটি টাকা থেকে এখন 1,27,500 কোটি টাকা, মানে প্রায় 5,500 কোটি টাকা এবার বাড়তি খরচ হবে সুদ ব্যয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই সুদ ব্যয় যেটা সরকার করছে, এইটা এখন টোটাল খরচের একটা বড় একটা অংশ হয়ে গেছে। যদি আমি আপনাকে বলি যে এনবিআরকে যে পরিমাণে রেভিনিউ আর্ন করতে সরকার টার্গেট দিচ্ছে, সেই রেভিনিউয়ের প্রায় 25-30% কিন্তু ব্যয় হয়ে যাবে শুধু সরকারের দেনাজনিত সুদ ব্যয় মেটানোর জন্য। তারপরে আপনি উন্নয়ন বাজেট করতে যাচ্ছেন আবার বড় করে। সুতরাং আমরা বলি উন্নয়ন ব্যয় সরকার যেটা করছে সেইটা ইজ বিকামিং মোর এক্সপেন্সিভ দ্যান নেসেসারি। কারণ যদি আমি আমার নিজস্ব ক্ষমতা, সেটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আহরণ করার মাধ্যমে যদি উন্নয়ন ব্যয় করতে পারতাম, তাহলে অন্ততপক্ষে
সুদ কম দিতে হতো বা দিতে হতো না। হ্যাঁ, আরেকটা বিষয় বলতেছি, এই সুদের যে আমরা 1,27,000 কোটি টাকার যে তথ্য আমরা জানতে পেরেছি বা 27,500, এর একটা বড় অংশ প্রায় লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু অভ্যন্তরীণ ব্যাংক থেকে বা অভ্যন্তরীণ উৎসের সুদ পরিশোধ, মানে সেই জায়গাতেও আসলে নজর দেওয়ার দরকার আছে কিনা, আমরা কোথা থেকে ঋণ করছি। হ্যাঁ, সত্যিকার অর্থে যদি আপনি কম্পেয়ার করেন, তুলনা করে দেখেন, তাহলে দেখবেন যে ডোমেস্টিক সেক্টর বা আভ্যন্তরীণ সোর্সেস থেকে সরকার যে লোন নিচ্ছে সেটার সুদের হার কিন্তু অনেক বেশি। মানে বিদেশ থেকে লোন নিলে আপনি চিন্তা করেন যে হয়তো 1% থেকে 3% মতো, যেহেতু আমরা কনসেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং পাই, সেই সুবিধাটা পাই। ডোমেস্টিক মার্কেট থেকে বড় করলে যেহেতু এখানে ইন্টারেস্ট রেট হাই, সুদের হার কিন্তু অত্যধিক সরকারের জন্য। কিন্তু মনে রাখতে হবে যে ফরেন বরোয়িং করলে সেটার আবার দু রকমের প্রেশার তৈরি করে। নাম্বার ওয়ান, যে এটা আমাকে যখন শোধ দিতে হয় সরকারকে, তখন এটা ফরেন কারেন্সি শোধ দিতে হয়। আপনার যদি রিজার্ভের যদি চ্যালেঞ্জ থাকে সেটা করা সম্ভব নয়, এটা হচ্ছে এক নম্বর ইস্যু। দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে, ফরেন বরোয়িং করতে হলে ডোনারদেরও কিন্তু অনেক কন্ডিশনালিটিস ফুলফিল করতে হয়। আমি বলবো না যে সব কন্ডিশনালিটিস খারাপ, সেটা না, কিন্তু এগুলা ফুলফিল করার জন্য যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিপারেশন দরকার, কাগজপত্র তৈরি করতে হবে, প্রকল্প ঠিক করে তৈরি করতে হবে, প্রকল্পের পিডি মানে সময়ের মধ্যে তাকে নিয়োগ দিতে হবে, কাজগুলো ঠিক করে করতে হবে, এগুলোর ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণে দক্ষতা নেই। কিন্তু সেক্ষেত্রে তো জনগণের জন্য ভালো, তার মানে পুরো ভালো হতো, স্বচ্ছতার মধ্যে আসবে, ভালো হতো, কিন্তু এইগুলো আমরা ফুলফিল করতে পারি না বলেই কিন্তু আমরা আরও হয়তো বেশি নিতে পারতাম লোন, সেটা পাচ্ছি না। তবে আমি আপনাকে একটু বলি, আপনি যদি ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচারের দিকে তাকান, যে বিশ্বে এখন যেভাবে ডেভেলপমেন্ট এইড, উন্নয়নের জন্য যে অর্থ দেওয়া হচ্ছে সেটার পরিমাণও কিন্তু কমে আসছে। এটার উপরে কিন্তু অনেক চাপ আছে। আপনি দেখেছেন USAIDকে ডিসম্যান্টেল করা হয়েছে, এবং অন্যান্য বিভিন্ন দাতা সংস্থা তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের, বিশেষ করে বায়োল্যাটারাল দাতা, তারা কিন্তু তাদের কিন্তু এইড কার্যক্রম কিন্তু কমিয়ে দিচ্ছে। সেটার কিন্তু একটা প্রভাব থাকবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এই মুহূর্তে আমাদের যে সুদ সরকার দিচ্ছে সেটা ডোমেস্টিক বরোয়িংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি, অনেক বেশি। নিশ্চয়ই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রত্যাশা থাকবে যে আসলে যে বাজেটটি তিনি দিতে যাচ্ছেন সেটি গণতান্ত্রিক, মানবিক বা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, সেটি আসলেই কতটা হয়। ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের বাজেট বিশেষ অনুষ্ঠান স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে সঙ্গেই থাকুন।